আসসালামু আলাইকুম। সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা কমেন্ট করে জানান। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? কমেন্ট করে জানান। জি ভাইয়া, ক্লিয়ার শোনা যাচ্ছে। জি ভাইয়া। যারা ফেসবুক লাইভ দেখছেন তারা কমেন্ট করে জানান সবাই। জি ভাইয়া, ক্লিয়ার শোনা যাচ্ছে। শুক্লা মণ্ডল, হ্যাঁ ওকে ঠিক আছে। আমি রেকর্ডারটা অন করে নিই, হ্যাঁ। ওকে ঠিক আছে। তো এর আগে ক্লাসে আমি সাধারণ বিজ্ঞান, আচ্ছা আজকে কোন টপিকের উপর ক্লাস নেব সেটা দেখাই দিই। হৃদযন্ত্রের যত কথা, এটার উপর এর আগে অলরেডি ক্লাস নিয়েছি। অর্ধেক ক্লাস নেওয়া হয়েছে আর বাকি টুকুটা আজকে নিয়ে নিব। আর একটা কথা বলে রাখাই যে কারো যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কোশ্চেন করবেন। যারা হচ্ছে ফেসবুক লাইভে দেখছেন তারা হচ্ছে ফেসবুকে কমেন্ট বক্সে জানাবে, লাইভে কমেন্টে। আর যারা হচ্ছে জুমে ক্লাস দেখছেন তারা সরাসরি ভয়েস দিবেন, ঠিক আছে? এটাই। ওকে, আর আপনারা যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন আপনারা হচ্ছে এখনই লাইভটা শেয়ার করে দিন। আপনারা এখনই লাইভটা শেয়ার করে দিন যেন আপনার ফ্রেন্ডরাও ক্লাস করার সুযোগ পায়। হ্যাঁ, যারা ফেসবুক লাইভে দেখছেন আপনারা ক্লাসটা শেয়ার করে দিন। ওকে ঠিক আছে। তো আমার প্রথমে পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ সাব্বির জামান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে পড়াশোনা করছি। তো আজকে সাধারণ বিজ্ঞানে এর আগে যে যতটুকু ক্লাস নেওয়া হয়েছে সেটা আমি দেখাই দিই। এই যে রক্ত, এখান থেকে রক্ত পড়াইছি, রক্তের অংশটুকুটা। হ্যাঁ, একটু ওয়েট করুন। রক্তের এই অংশটুকুটা পড়া হয়েছে, রক্তের উপাদান কি কি, রক্তের উপাদান কি কি আছে, রক্তের কাজ কি, তারপরে রক্তরস, তারপরে রক্তরসের মধ্যে কি কি উপাদান থাকে, তাদের কাজ, তারপরে রক্তকণিকা, যে ৩ ধরনের রক্তকণিকা রয়েছে, সে ৩ ধরনের রক্তকণিকা সম্পর্কে হালকা পাতলা ধারণা দিয়েছি। তো আজকে হচ্ছে যতটুকু বাকি আছে ওটা আজকে কভার করে ফেলবো। হৃদযন্ত্রের যত কথা আজকে শেষ হয়ে যাবে। ওকে ঠিক আছে। তো এর আগে আমরা লোহিত রক্তকণিকার কাজ পর্যন্ত আমরা পড়েছি, লোহিত রক্তকণিকার কাজ। আজকে আমরা পড়বো শ্বেত রক্তকণিকা, ঠিক আছে? আর হ্যাঁ, সবাই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন, কেউ কোথাও বুঝতে না পারলে অবশ্যই কোশ্চেন করবেন, ঠিক আছে? আমি কিন্তু পরীক্ষার ক্লাস শেষে কিন্তু কোশ্চেন ধরবো, হ্যাঁ, এমসিকিউ ধরবো। তখন কিন্তু দেখবো যে আপনার ক্লাসগুলো মনোযোগ সহকারে করছেন কিনা। তার জন্য সবাই ক্লাসটা মনোযোগ সহকারে দেন, করেন, যাতে আমি যে এমসিকিউ গুলো ধরবো যাতে পারেন। আমি ক্লাস শেষে কিন্তু এমসিকিউ ধরবো। ওকে ঠিক আছে। হ্যাঁ, তো শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট, শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট নামটা শুনেই বুঝতে পারছি যে এখানে কি, অর্থাৎ রক্তে কোনো রং থাকবে না, তাই না? রক্তে কোনো রং থাকবে না। আর যেটা হচ্ছে লোহিত রক্তকণিকা, সেখানে রক্তের রং কেমন হয়? লোহিত রক্তকণিকার কারণে রক্তের রং লাল হয়, কারণ তার মধ্যে কি রয়েছে? হিমোগ্লোবিন আছে। বাট শ্বেত রক্তকণিকার মধ্যে কোনো হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকে না, যার কারণে কি রক্তের রং লাল হয় না, ঠিক আছে? ওকে ঠিক আছে, শ্বেত রক্তকণিকা কিন্তু কোনো রং নেই। একটু হুম, তো শ্বেত রক্তকণিকা কোনো নির্দিষ্ট কোনো আকার নেই, কিন্তু লোহিত রক্তকণিকা কিন্তু এর আগে দেখেছি আকার কেমন বলতো, দ্বিঅবতল চাকতির মতো। বাট শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট আকার আকৃতি নেই। আর যেগুলো আর হ্যাঁ, ক্লাসের ফাঁকে ফাঁকে আমি যেগুলো বলবো খাতায় নোট করে নিবে, সেটা কিন্তু সাথে সাথে নোট করে ফেলবেন, ঠিক আছে? ওকে। তো এগুলো কি হিমোগ্লোবিন বিহীন, এই তো হিমোগ্লোবিন নাই বলে কি এর নাম হচ্ছে শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট, অর্থাৎ রক্তের রং লাল হয় না। শুধু লোহিত রক্তকণিকার কারণে রক্ত রং কি হয়? লাল হয়, কারণ তার মধ্যে হিমোগ্লোবিন রয়েছে।
তো নিউক্লিয়াস যুক্ত বড় আকারের কোষ, এটা কি নিউক্লিয়াস যুক্ত বড় আকারের কোষ। শ্বেত রক্তকণিকার গড় আয়ু 1 থেকে 15 দিন, এটা সবাই খাতা লিখেন। শ্বেত রক্তকণিকার গড় আয়ু কতদিন? 1 থেকে 15 দিন। এটা সবাই এখনই খাতা লিখেন, আর সবাই শর্টকাটে লিখবেন যেন তাড়াতাড়ি লেখা হয়ে যায়, বেশিক্ষণ সময় না লাগে, ঠিক আছে? তাহলে শ্বেত রক্তকণিকার গড় আয়ু কত? 1 থেকে 15 দিন, ঠিক আছে? ওকে, এরপর আসি হিমোগ্লোবিন না থাকার কারণে এদের শ্বেত রক্তকণিকা বলা হয়, ঠিক আছে? ইংরেজিতে কি বলা হয়? হোয়াইট ব্লাড সেল বা ডাব্লিউবিসি। তাহলে শ্বেত রক্তকণিকাকে লিউকোসাইটও বলা হয়, হোয়াইট ব্লাড সেলও বলা হয়, ডাব্লিউবিসি বলা হয়, 3 নামে ডাকা হয়। এই জিনিসটা কিন্তু ক্লিয়ার রাখবেন, হ্যাঁ? কারণ অনেক সময় দেখা যাচ্ছে আপনি পড়লেন শ্বেত রক্তকণিকা, কিন্তু পরীক্ষায় শ্বেত রক্তকণিকা না দিয়ে দিয়ে দিল লিউকোসাইট, তখন কি করবে? এর জন্য এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো সবাই একটু ওয়েট করুন, মনে হয় লাইভ ক্লাসটা কেটে গেল। সবাই একটু ওয়েট করুন, এখানে হচ্ছে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, নেটওয়ার্কের ডিস্টার্ব হয়েছিল। ওকে, তাহলে অনেক সময় পরীক্ষা কিন্তু শ্বেত রক্তকণিকা না থাকতে পারে, কি থাকতে পারে? লিউকোসাইট লেখা থাকতে পারে। তখন কিন্তু ঘাবড়ানো যাবে না যে লিউকোসাইট আবার কি। এর জন্য এই সবগুলো নাম কিন্তু একটা যে ভিন্ন নাম থাকে, মানে একটা তো অনেক সময় 2-3টা নামে ডাকা হয়। সরি, আমার একটু গলা বসে গেছে। ওকে, ঠিক আছে। তাহলে এই বিষয়টা, তাহলে শ্বেত রক্তকণিকা যেহেতু নির্দিষ্ট আকার আকৃতি নেই, এটা অ্যামিবার বোতল বিভিন্ন ধরনের আকারে পরিবর্তন করে। এর কোনো কিন্তু নির্দিষ্ট আকার আকৃতি নেই, অ্যামিবার কিন্তু নির্দিষ্ট কোনো আকার থাকে না, অর্থাৎ এই জন্য একে অ্যামিবার সাথে তুলনা করা হয়েছে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় এটা কি করে? রোগ জীবাণুকে ধ্বংস করে। তাহলে শ্বেত রক্তকণিকার কাজ কি? শ্বেত রক্তকণিকার মূল কাজ হচ্ছে আমাদেরকে রোগ জীবাণু থেকে রক্ষা করা, অর্থাৎ বাইরের যে ভাইরাস ব্যাকটেরিয়া রয়েছে সেখান থেকে কি করে? রক্ষা করে। এই জিনিসটা কিন্তু সবাই মাথায় রাখবে। শ্বেত রক্তকণিকার মূল কাজে কি? দেহকে রোগ প্রতিরোধ থেকে রক্ষা করা। তো কিভাবে রোগ প্রতিরোধ থেকে রক্ষা করে? এই যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণুকে কি করে? ধ্বংস করে। কিভাবে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় এই যে দেখুন, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কি করছে? জীবাণুকে ভক্ষণ করে নেয়, তারপরে কি করে? মেরে ফেলে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো মানব দেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে 4 থেকে 10 হাজার শ্বেত রক্তকণিকা থাকে। কতখানি শ্বেত রক্তকণিকা থাকে? 4 থেকে 10 হাজার। এটা সবাই খাতায় নোট করে নিন যে কতটুকু রক্ত থাকে, শ্বেত রক্তকণিকা কতটুকু থাকে প্রতি ঘন মিলিমিটারে? 4 থেকে 10 হাজার। আর লোহিত রক্তকণিকার ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? প্রতি ঘন মিলিমিটারে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের হয়ে থাকে, সংখ্যাটা ভ্যারি করে। ভ্রূণ দেহে একটু বেশি থাকে, 80 থেকে 90 লাখ। শিশু দেহে আরেকটু কম থাকে, 60 থেকে 70 লাখ। পূর্ণবয়স্ক পুরুষ দেহে কত থাকে? 45 থেকে 55 লাখ। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে লোহিত রক্তকণিকারও সংখ্যা মনে রাখবেন, পাশাপাশি শ্বেত রক্তকণিকার সংখ্যা মনে রাখতে হবে। তো কতখানি শ্বেত রক্তকণিকা থাকে আমাদের প্রতি ঘন মিটার রক্তে। অসুস্থ মানব দেহে কি হয়? এই শ্বেত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায়। কারণ কি? অসুস্থ মানব দেহ মানে কি? তার মধ্যে কি রয়েছে? ভাইরাস ব্যাকটেরিয়া বেশি পরিমাণে রয়েছে, হ্যাঁ? তো এই ভাইরাস ব্যাকটেরিয়ার কারণে কি হয়? শ্বেত রক্তকণিকা অ্যাক্টিভ হয়। যখন কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের বডিকে আক্রমণ করে, তখন ভাইয়া দেখা কি যাবে না? আচ্ছা, দেখা যায় না, এটা তো বলতে হবে। ভয়েস দেন না কেন? ছিনা ভাইয়া দেখা তো যায় না। হ্যাঁ, আমার হচ্ছে খেয়াল ছিল না। আচ্ছা, আমি হচ্ছে শেয়ার করছি। বলতে হবে, কোনো সমস্যা হলে সেটা বলতে হবে। এখন কি দেখা যায়? দেখা যাচ্ছে এখন? জি জি দেখা যায়। ওকে, এখন ঠিক আছে। যে কোনো দেখা সমস্যা হলে, যদি ভয়েস শুনতে না পান বা স্ক্রিন যদি দেখতে না পান, যে কোনো প্রবলেম হলে সেটা সাথে সাথে জানাবেন, ঠিক আছে? জি ওকে, ভাইয়া। ওকে।
তো এখানে দেখুন, অসুস্থ মানবদেহের সংখ্যা কেন বেড়ে যায়? কারণ শ্বেত রক্তকণিকার কাজে কি? রোগ জীবাণুকে ভক্ষণ করা। অসুস্থ মানবদেহে কি রোগ জীবাণুর সংখ্যা বেড়ে যায় না? তার মানে কি তাদেরকে সংখ্যায় বেশি বেশি অ্যাক্টিভ হওয়া লাগে। ঠিক আছে? আর শ্বেত রক্তকণিকায় কি থাকে? ডিএনএ থাকে। ডিএনএ পূর্ণরূপ কি? কে বলেন তো ডিএনএ পূর্ণরূপ কি? কি বলতে পারেন? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। হুম, যে কথা বলবেন শুধু সেই আনমিউট করবেন, বাকিরা মিউট করে রাখবেন। ওকে, ঠিক আছে। সবাই একটু ওয়েট করুন। ওকে, তো এখন শ্বেত রক্তকণিকাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, একটা দানাদার অদানাদারের ভিত্তিতে, অর্থাৎ দানা কোনটাতে আছে আর কোনটাতে নাই সেটার ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে অ্যাগ্নোলোসাইট বা দানাবিহীন, গ্যানোসাইট বা দানাযুক্ত। তো যেটা হচ্ছে অ্যাগ্নোলোসাইট, সেটা আবার দুই ধরনের, কি কি? লিম্ফোসাইট, মোনোসাইট। তো এই লিম্ফোসাইট মোনোসাইট এদের কাজ আছে কিন্তু, হ্যাঁ। তো এদের কাজ কি, সে কাজটা কিন্তু পড়তে হবে, যে লিম্ফোসাইট মোনোসাইট। এটা পরীক্ষা কিন্তু আসবে না যে শ্বেত রক্তকণিকা কয় প্রকার, এটা কিন্তু আসবে না। আসবে কি লিম্ফোসাইট মোনোসাইটের কাজ, এদের কাজ কি সেটা আসবে। তো দেহের লিম্ফ নোড, টনসিল, প্লিহা ইত্যাদি অংশে এরা তৈরি হয়। তো লিম্ফোসাইট ও মোনোসাইট কোথায় তৈরি হয়? লিম্ফ নোড, টনসিল, প্লিহা এসবে কিন্তু তৈরি হয়। লিম্ফোসাইট গুলো বড় নিউক্লিয়াস যুক্ত ছোট কণিকা। এবং এই তো এখানে এই যে এটা হচ্ছে মেন, লিম্ফোসাইট কি করে? অ্যান্টিবডি গঠন করে। লিম্ফোসাইট কি করে? বডিতে অ্যান্টিবডি গঠন করে। সবাই খাতায় এটা লিখে ফেলুন, যে লিম্ফোসাইটের কাজটা কি, এটা সবাই খাতায় লিখে। লিম্ফোসাইটের কাজ কি? অ্যান্টিবডি গঠন করে। অ্যান্টিবডির কাজ কি? অ্যান্টিবডির কাজ কি? অ্যান্টিবডির কাজ হচ্ছে রোগ জীবাণুর বিরুদ্ধে অ্যাকশন নিবে, হ্যাঁ, এটা হচ্ছে তার কাজ। ওকে, তো এই অ্যান্টিবডি কি করে? আমাদের শরীরে যে রোগ জীবাণু রোগ জীবাণু প্রবেশ করে তাকে কি করে? ধ্বংসের কাজ করে। হ্যাঁ, আচ্ছা সবাই একটু ওয়েট করেন, আমি এখনই আসছি, বাইরে অনেক কোলাহল হচ্ছে তো, একটু দরজাটা লাগিয়ে আসি। হ্যাঁ, সবাই একটু ওয়েট করেন। ওকে, ঠিক আছে, সরি। হ্যাঁ, হুম, তো অ্যান্টিবডি কাজ কি? রোগ জীবাণুকে ধ্বংস করা। ওকে, ঠিক আছে। এবার দেহে ভাইয়া দেখা যায় না, আচ্ছা। ওকে, এবার এবার দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। হ্যাঁ, রোগ জীবাণুকে ধ্বংস করে কি করে? দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যাতে সহজে আমরা কি অসুস্থ না হয়ে যাই। মোনোসাইট ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণুকে ধ্বংস করে। তা লিম্ফোসাইট কি করে? লিম্ফোসাইট কিভাবে রোগ জীবাণুকে ধ্বংস করে? অ্যান্টিবডি তৈরি করে। লিম্ফোসাইট কিভাবে রোগ জীবাণুকে ধ্বংস করে? অ্যান্টিবডি তৈরি করে। আর মোনোসাইট ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণুকে ধ্বংস করে। এখানে ফ্যাগোসাইটোসিস বিষয়টা হচ্ছে যে ভক্ষণ করা, অর্থাৎ রোগ জীবাণুকে খেয়ে ফেলবে। খেয়ে ফেলার মাধ্যমে কি করবে? ধ্বংস করে ফেলবে। ঠিক আছে, এটাই হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ওকে, ঠিক আছে। আরেকটা হচ্ছে গ্র্যানুলোসাইট, যেটা এখানে হচ্ছে আবার তিন ধরনের গ্র্যানুলোসাইট। অ্যাগ্রানুলোসাইট আমরা দুই ধরনের দেখলাম, লিম্ফোসাইট, মোনোসাইট, তাদের কাজ দেখলাম। এর লিম্ফোসাইট মোনোসাইটের কাজটা শুধু দেখবেন, হ্যাঁ, আর কিছু না। যে লিম্ফোসাইটের কাজ কি? অ্যান্টিবডি তৈরি করা। আর ফ্যাগোসাইটোসিসের কাজ হচ্ছে রোগ জীবাণু ধ্বংস করা। এই দুইটা এখানে হচ্ছে ইম্পর্টেন্ট। এরপর আসি গ্র্যানুলোসাইট, অর্থাৎ যেটা দানাদার, অর্থাৎ যেগুলোর মধ্যে দানা রয়েছে, সেটার ভিত্তিতে তিন ধরনের, হ্যাঁ, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। তো এই নিউট্রোফিল কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ভক্ষণ করে। এখানে এই তিনটা কাজ, এখানে ইম্পর্টেন্ট কি? এই তিনটা কাজ, ঠিক আছে? তো এই তিনটা কাজ কি সেটা দেখি। নিউট্রোফিলের কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ভক্ষণ করবে, হ্যাঁ। মোনোসাইটেরও কিন্তু কাজ সেম, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ভক্ষণ করে। ইউসিনোফিল ও বেসোফিল কি করে? হিস্টামিন নামের এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত করে। এর কাজ কি? অ্যালার্জি প্রতিরোধ করা। অর্থাৎ আমাদের বডিতে কোনো অ্যালার্জি যদি হয়,
তাহলে ইউসিনোফিল ও বেসোফিল কি করে, হিস্টামিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণ করে, যার কাজ কি অ্যালার্জি প্রতিরোধ করা। তাহলে এখানে হচ্ছে পড়ার মতো কি বিষয়টা, কেমন কোশ্চেন হইতে পারে এখান থেকে, এরকম কোশ্চেন হইতে পারে যে কি বলে অ্যালার্জি প্রতিরোধ করে কোন হরমোন, এরকম কোশ্চেন আসতে পারে। তখন কি হবে, হিস্টামিন, হিস্টামিন কি করে অ্যালার্জি প্রতিরোধ করে, এটা এক ধরনের কি হরমোন, ঠিক আছে। আবার কোশ্চেন আসতে পারে হিস্টামিন কোথায় থেকে নিঃসৃত হয় বা কোথায় থেকে তৈরি হয়, ইউসিনোফিল ও বেসোফিল থেকে, এরকম টাইপের কোশ্চেন হতে পারে। বেসোফিল কি করে, হেপারিন নিঃসৃত করে রক্তকে রক্তবাহিকার ভেতরে জমাট বাঁধতে বাধা দেয়। তার মানে বেসোফিলের কাজ কি, রক্তকে জমাট বাঁধতে দিবে না, এটা হচ্ছে তার কাজ, ঠিক আছে। ওকে, তাহলে এখানে বেসোফিল কিন্তু দুইটা করে, একটা হচ্ছে হিস্টামিন নামক রঞ্জক পদার্থ নিশ্চিত করা, বা হ্যাপারিন, দুইটা কিন্তু তৈরি করে, হ্যাপারিনও তৈরি করে বেসোফিল, হিস্টামিনও তৈরি করে। কোনটার কাজ কি, হিস্টামিনের কাজ হচ্ছে অ্যালার্জি প্রতিরোধ করা, এটা সবাই খাতায় লিখেন। হিস্টামিন কি করে, অ্যালার্জি প্রতিরোধ করে, হ্যাপারিন কি করে, রক্ত জমাট বাঁধতে দেয় না, হ্যাপারিন কি করে রক্ত জমাট বাঁধতে দেয় না, আর হিস্টামিন কি করে অ্যালার্জি প্রতিরোধ করে। এটা সবাই খাতায় নোট করে রাখেন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আপনাদের নোট করা হয়ে গেলে বলবেন হ্যাঁ ভাইয়া নোট করা হয়ে গেছে, ঠিক আছে। যেটা নোট করতে বলছি ওগুলো বুঝতে হবে, জি আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো তো ইম্পর্টেন্ট গুলোই পড়াচ্ছি, বাট যেগুলো নোট করতে বলবো খাতায় বুঝবেন ওগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওকে, হ্যাঁ ভাইয়া নোট করা হয়েছে। ওকে, হ্যাঁ। তো অনেক সময় কি করা হয়, অনেক সময় এই হ্যাপারিন কিন্তু ন্যাচারালি তো আমাদের বডিতে তৈরি হয়, আবার আলাদাভাবে ওষুধ আকারে কিনতে পাওয়া যায় হেপারিন। ওকে, ঠিক আছে। এবার আসে অনুচক্রিকা। তাহলে এখানে লোহিত রক্তকণিকার কাজ কি, এখানে লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা, তারপরে রক্তের রং যে লাল হয় সে লাল জন্য দায়ী, আবার খাদ্য সার পরিবহন করে, এরকম বিভিন্ন কাজ করে। আর শ্বেত রক্তকণিকা মেইনলি কাজ করে কিসে, রোগ প্রতিরোধ রক্ষায়, আমাদের বডিকে বাইরের জীবাণু থেকে রক্ষা করার কাজটা মূলত করে, ঠিক আছে। আর এই শ্বেত রক্তকণিকার মধ্যে কোনটার কাজ কি সেটা দেখে রাখবেন, ঠিক আছে। লিম্ফোসাইট, মোনোসাইট, ইউসিনোফিল, বেসোফিল, হ্যাঁ, নিউট্রোফিল, এগুলোর কাজ কি, এটা এখান থেকে পড়ার মতো। ওকে, এবার অনুচক্রিকা, অনুচক্রিকা আরেক নাম কি থ্রোম্বোসাইট, কিংবা একে কি বলা হয়, প্লেটিলেট বলা হয় ইংরেজিতে, তিনটা নামেই ডাকা হয়, ঠিক আছে। তো এই অনুচক্রিকা মানে রক্ত জমাট বাঁধা, এখানে এই বিষয়টা আসবে। অনুচক্রিকার কাজই হচ্ছে রক্ত জমাট বাঁধা, হ্যাঁ, অর্থাৎ আমাদের হাত পা কেটে গেলে কিছুক্ষণ পর কি হয়, রক্ত জমাট বাঁধে না, তো এই রক্ত জমাট বাঁধার কাজটা কে করে, এই অনুচক্রিকা করে। রক্তের মধ্যে যে অনুচক্রিকা থাকে সে অনুচক্রিকার কাজই হচ্ছে কি, হাত পা কেটে গেলে সেখানে রক্ত জমাট বাঁধানো, কারণ কি, যাতে আমাদের বডি থেকে বেশি রক্ত বের না হয়ে যায়, এটা হচ্ছে এই অনুচক্রিকার মূল কাজ, ঠিক আছে। ওকে, তো আমরা শ্বেত রক্তকণিকায় কি দেখলাম, এখানে কিন্তু নিউক্লিয়াস থাকে শ্বেত রক্তকণিকায়, কিন্তু অনুচক্রিকায় কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। ওকে, আর শ্বেত রক্তকণিকার কিন্তু নির্দিষ্ট আকার আকৃতি নেই, আর এর কিন্তু আকার আকৃতি আছে, কি কি, গোলাকার হয়ে থাকে, ডিম্বাকার হয়ে থাকে, রডের মতো হয়ে থাকে, ঠিক আছে। ওকে, তো অনুচক্রিকা গড় আয়ু কত, 5 থেকে 10 দিন, অনুচক্রিকা গড় আয়ু 5 থেকে 10 দিন, এটা সবাই খাতায় নোট করেন। অনুচক্রিকার গড় আয়ু 5 থেকে 10 দিন, এটা সবাই খাতায় নোট করেন। জি ভাইয়া করছি নোট। আর বলেন তো লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন, লোহিত রক্তকণিকার 120 দিন। হ্যাঁ, 120 দিন, হ্যাঁ। 120 দিন। আচ্ছা, আর শ্বেত রক্তকণিকা, 1 থেকে 15 দিন। 1 থেকে 15 দিন। হ্যাঁ, 1 থেকে 15 দিন। আর অনুচক্রিকা হচ্ছে 5 থেকে 10 দিন, এই তিনটা জিনিস কিন্তু মাথায় রাখবেন। অনেক সময় লোহিত রক্তকণিকায় কিন্তু না বলতে পারে 120 দিন, 120 দিনের জায়গায় বলতে পারে 4 মাস, অনেক সময় কিন্তু এটা কিন্তু ঘাবড়ে যায়। আমি 4 কিন্তু মাস। পরীক্ষায় দিলে কি করে যে 4 মাস, এটা মাথায় থাকে না যে 4 মাস যে কথা 120 দিন কিন্তু সেম কথা। পরীক্ষায় অ্যাডমিশন পরীক্ষা মানে কি একটু কনফিউশন টাইপের কোশ্চেন করবে, তাই না, আপনাদেরকে আটকানোর জন্য। তো এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখবেন, অনেক সময় পরীক্ষার সময় মাথা ঠান্ডা থাকে না, মানে টেনশন থাকে, এই জন্য অনেকে কি করে ভুল করে দিয়ে আসে, হ্যাঁ। তো এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। ওকে,
তো পরিণত মানবদেহে প্রতি ঘনমিটার রক্ত অণুচক্রিকার সংখ্যা প্রায় 2.5 লাখ। তো লোহিত রক্তকণিকার কিন্তু নির্দিষ্ট সংখ্যা আছে, প্রতি ঘনমিটার রক্তে কতটুকু থাকে, আবার শ্বেত রক্তকণিকারও আছে, অণুচক্রিকারও আছে। তো এই সংখ্যাগুলো কিন্তু মাথায় রাখবেন। তো অসুস্থ দেহে কি হয়, এদের সংখ্যা আরো বেড়ে যায়। অণুচক্রিকার প্রধান কাজ কি, রক্ত চঞ্চল বা রক্ত জমাট বাঁধানো, যেটা একটু আগে আপনাদের বললাম, এটা হচ্ছে তার মেন কাজ অণুচক্রিকার। হ্যাঁ, ওকে। তো এই বিষয়টা হচ্ছে লিখে রাখবেন সবাই খাতায়। তো এই যে আমরা বললাম যে অণুচক্রিকা রক্ত জমাট বাঁধায়, তো এই রক্ত জমাটটা বাঁধায় কি করে? এটা 13টা ফ্যাক্টর আছে। কয়টা ফ্যাক্টর আছে? 13টা ফ্যাক্টর, এবং প্রত্যেকটা কিন্তু ভিন্ন ভিন্ন কাজ আছে। তো অত কিছু ওগুলো ডিটেলস লাগবে না। তো এখানে দেখুন, যখন হাত পা কেটে যায় তখন কি হয়, এই অণুচক্রিকা গুলো সক্রিয় হয়ে ওঠে। সক্রিয় হয়ে ওঠে কি করে, যে জায়গায় কেটে যায় ওই জায়গায় কি করে, একটা জালের মতো সৃষ্টি করে, একটা জালের মতো সৃষ্টি করে। আর ওখানে জালের মতো সৃষ্টি করে যখন, তখন কি হয়, তখন ওটা পাস করে বাইরে বের হতে পারে না রক্তটা। ঠিক আছে? তো এই থ্রোম্বোপ্লাস্টিন নামক এক ধরনের পদার্থ তৈরি করে কে, অণুচক্রিকা। কখন? যখন হাত পা কেটে যায় তখন। তো এই পদার্থগুলো রক্তের প্রোটিন প্রথম্বিনকে থ্রোম্বিনে পরিণত করে। আমরা কিন্তু এর আগে পড়েছিলাম যে প্রোটিন প্রোটিন সম্পর্কে কিন্তু পড়েছিলাম, হ্যাঁ, যে রক্তের মধ্যে কি থাকে, প্রোটিন থাকে। তো কি কি প্রোটিন থাকে, ফাইব্রিনোজেন, প্রথম্বিন, হ্যাঁ, এসব কিন্তু প্রোটিন থাকে। তো এই থ্রোম্বোপ্লাস্টিন কি করে, আর রক্তের মধ্যে যে প্রোটিন থাকে প্রথম্বিন, প্রথম্বিন কি এক ধরনের প্রোটিন, সেটাকে কিসে কনভার্ট করে, থ্রোম্বিনে কনভার্ট করে। কারণ প্রথম্বিন অবস্থায় কিন্তু রক্ত জমাট বাঁধাতে পারে না, একে থ্রোম্বিনে পরিণত হওয়া লাগবে প্রথম্বিনকে। তো এই কনভার্টের কাজটা কি করে, এই থ্রোম্বোপ্লাস্টিন পদার্থটা করে। এর কাজই হচ্ছে কনভার্ট করানো, তাছাড়া কিছু না। সরাসরি কিন্তু এর কোনো কাজ নেই, এর কাজ শুধু কনভার্ট করা। কি কি কনভার্ট করবে, এই রক্তের মধ্যে যে প্রথম্বিন নামক প্রোটিন থাকে এটাকে থ্রোম্বিনে পরিণত করবে। হ্যাঁ, তারপরে থ্রোম্বিন তখন কি করবে, থ্রোম্বিন তৈরি হয়ে গেল, এরপর থ্রোম্বিনটা কি করবে, রক্তরসের মধ্যে যে প্রোটিন ফাইব্রিনোজেন আছে, সেই ফাইব্রিনোজেন প্রোটিনকে কি করবে, ফাইব্রিন জালকে পরিণত করবে। তখন কি হবে, জালের মতো সৃষ্টি হবে। আর আর জালের মতো যখন সৃষ্টি হয়ে যাবে, ফাইব্রিন যখন জালকটা তৈরি হয়ে যাবে সবশেষে, তখন কি হবে, রক্তটা জমাট বাঁধবে। বুঝতে পেরেছেন সবাই কিভাবে রক্তটা জমাট বাঁধবে, এই প্রক্রিয়াটা? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তো আলটিমেটলি রক্ত জমাট বাঁধানোর কাজ কে করছে, ডিরেক্টলি ফাইব্রিন করছে। হ্যাঁ, ফাইব্রিন কিন্তু এই রক্ত জমাট বাঁধানোর কাজটা মেনলি করছে, কিন্তু অংশগ্রহণ করছে কি, থ্রোম্বোপ্লাস্টিন, প্রথম্বিন, থ্রোম্বিন, সবাই কিন্তু অংশগ্রহণ করছে, কিন্তু লাস্টে মূল কাজটা করছে হচ্ছে ফাইব্রিন। ঠিক আছে? তো এটি ক্ষত স্থানে জমাট বাঁধে এবং রক্তক্ষরণ বন্ধ করে। তো রক্ত জমাট বাঁধে অণুচক্রিকা। হ্যাঁ, আর আরেকটা কিন্তু আছে, ভিটামিন কে ও ক্যালসিয়ামও কিন্তু রক্ত জমাট বাঁধানোর কাজে অংশগ্রহণ করে। এটা কিন্তু খাতায় লিখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা তো জানলাম যে শ্বেত রক্তকণিকা রক্ত জমাট বাঁধায়, পাশাপাশি ভিটামিন কে আর ক্যালসিয়ামও কিন্তু রক্ত জমাট বাঁধানোর কাজে অংশগ্রহণ করে। এটা সবাই খাতায় লিখেন। বিশেষ করে ভিটামিন কেটা কিন্তু বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিটামিন কেটা, এটা রক্ত জমাট বাঁধানোর কাজে হেল্প করে। আর রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে বাধা দেয় কে, রক্ত জমাট বাঁধতে দেয় না কে, বলেন তো? আমরা তো জানলাম যে ভিটামিন কে, ক্যালসিয়াম, অণুচক্রিকা, এরা হচ্ছে রক্ত জমাট বাঁধতে হেল্প করে, বাট রক্ত জমাট বাঁধতে দেয় না কে, একটু আগে কিন্তু বললাম, হেপারিন। হ্যাপারিন। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবেন। হ্যাঁ, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই বেসিক জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এগুলোই পরীক্ষায় আসে কিন্তু অনেকে কনফিউশন হয়ে যায়। আর এই জন্য বারবার বলি, মূল বই পড়বেন। গাইড বই কিন্তু সব থাকে না। ঠিক আছে? অনেকে কি করে, শুধু গাইড বই পড়ে। বাজারে নিউরন, প্রফেসর, তারপরে রেডন, বিভিন্ন ধরনের গাইড বই পাওয়া যায়, শুধুমাত্র সে গাইড বইটাই পড়ে কিন্তু বই পড়ে না। বই কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনি গাইড পড়বেন জাস্ট ধারণা নেওয়ার জন্য, মানে কিভাবে কি কোশ্চেন হবে। আর গাইডটা কখন পড়তে হয় জানেন, এই পরীক্ষার 1-1.5 মাস আগে থেকে পড়তে হয়। আমি যখন অ্যাডমিশনের প্রিপারেশন নিয়েছিলাম তখন কিন্তু আমি মূল বইকে বেশি ফোকাস দিতাম। প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আলাদা আলাদা বই পড়তাম, ইংরেজির জন্য আলাদা বই, মাস্টার বই পড়তাম, ম্যাথের জন্য প্রফেসর পড়তাম, তারপরে সাধারণ জ্ঞানের জন্য জুবাইর জিকে, MP3 দুইটাই পড়তাম, তারপর বাংলার জন্য MP3 বইটা পড়তাম, তারপরে 9-10-এর যে ব্যাকরণ বই আছে, বোর্ড বই, নতুন নতুন পুরাতন দুইটাই পড়বেন আপনারা। ঠিক আছে? কারণ নতুন বই অনেক কিছুই দেওয়া নাই, আবার পুরাতন বই অনেক কিছুই দেওয়া আছে, আবার নতুন বই কিছু জিনিস সংস্কার করা আছে, যেটা পুরাতন বইয়ের
সংস্কার করা নাই। তো এর জন্য নতুন পুরাতন দুইটা মিলেই পড়তে হবে বাংলা ব্যাকরণটা। আর এই তো বাংলা ব্যাকরণ গেল, ম্যাথ, জিকে, ইংলিশ আর বিজ্ঞান। হ্যাঁ, বিজ্ঞানের জন্য এই তো পদার্থ রসায়ন জীববিজ্ঞান, যারা মানে বিএসসি দিবেন তাদের পড়তে হবে পদার্থ রসায়ন জীববিজ্ঞান। আর যারা বিএসসি দিবেন তাদের তো সবই পড়তে হবে, সাধারণ বিজ্ঞান, পদার্থ রসায়ন জীববিজ্ঞান, সবকিছুই পড়তে হবে। এটাই তো এগুলো। তারপরে আমি কি করেছিলাম, গাইড পড়েছিলাম, নিউরন, প্রফেসর, এই দুইটা গাইড বই পড়েছিলাম। বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ, কিভাবে পড়তে হবে? জি ভাইয়া। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু জি খেয়াল ভাইয়া। রাখতে হবে। আর কারো যদি টার্গেট থাকে, ভাইয়া আমার হচ্ছে মানে পাস করতে পারলেই হলো, আমার হচ্ছে মানে প্রাইভেট আর পড়বো, এরকম যাদের মন মানসিকতা আছে, আশা করি এরকম কারো মন মানসিকতা নাই, সবাই চায় সরকারিতে চান্স পাইতে। তো তারা ক্ষেত্রে হচ্ছে গাইড পড়তে পারেন, কারণ গাইডটা যদি শুধু পড়েন, যদি বই নাও পড়েন, শুধু যদি গাইডও পড়েন, তা আপনি পাস মার্ক তোলার মতো হচ্ছে পাবেনই, কমন পাবেন। ওইটা কমন আসে না তা না, কমন আসে, কিন্তু কিন্তু চান্স পাইতে হলে বইও পড়তে হবে একটু, তখন পরিশ্রমটা কি করতে হবে, বাড়াতে হবে। কারণ গাইডটা সবাই পড়ে, নিউরন, প্রফেসর গাইড কিন্তু কম বেশি সবাই পড়ে। তাহলে আপনার তার মধ্যে ডিফারেন্স কি থাকলো? এখানে তো প্রতিযোগিতামূলক পরীক্ষা, কে কার থেকে মানে আগে, মানে এখানে কি মানে একজনকে বাদ দিয়ে আরেকজন আসবে, মানে এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষা, মানে ঠিক আছে? তো তার মানে কি পরিশ্রম করতে হবে অন্যজনের থেকে, তার মানে অন্যজনের থেকে বেশি পড়তে হবে, একটু ব্যতিক্রম হতে হবে, তাই না? সবাই যদি গাইড পড়েন, আপনিও যদি গাইড পড়েন, তাহলে কিভাবে কি? এর জন্য গাইডটা পড়বেন, পাশাপাশি বইটাও কিন্তু পড়তে হবে, এটাই। আর কারো যদি টার্গেট থাকে যে না ভাই আমার শুধু সরকারি হলে চলবে না, আমি বাংলাদেশের মধ্যে টপ নার্সিং কলেজগুলোতে চান্স পেতে চাই, যেমন ঢাকা নার্সিং কলেজ, ঢাকা মিডফোর্ড, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, এগুলোতে আমার পড়ার ইচ্ছা আছে, তাহলে ভাই আরেকটু পরিশ্রম করতে হবে বেশি। কারণ সরকারি মধ্যেও দেখা যাচ্ছে বিভিন্ন মার্কে নিয়ে থাকে, যেগুলো একটু ভালো কলেজ সেগুলো একটু বেশি মার্ক চাই, বেশি মার্ক পাওয়া লাগে। তো এই কলেজগুলোতে চান্স পেতে গেলে তখন 85-র উপর তো কমপক্ষে মার্ক থাকতে হবে, 85-86, মানে যত বেশি আর কি মার্ক তোলা যায়। হ্যাঁ, আর গভর্নমেন্টের ক্ষেত্রে 80+ পেলেই তো হয়ে যায়, সেফ জোনে থাকে, এটা। আর কারো যদি একটু টপ কলেজগুলোতে যদি চান্স পাওয়ার ইচ্ছা থাকে বা পড়ার ইচ্ছা থাকে, তাহলে তাদেরকে কি করতে হবে, হার্ড ওয়ার্ক বেশি করতে হবে, এটাই। বুঝতে পেরেছেন? যত বেশি মার্ক জি তত ভাইয়া। বেশি ভালো, এটাই। ওকে, ঠিক আছে। এবার রক্তের সাধারণ কাজ, আলটিমেটলি আমরা এতদিন ওই লোহিত রক্তকণিকার কাজ এর আগে ক্লাসে যা পড়েছিলাম, রক্তের কাজ ওই একই, কারণ লোহিত রক্তকণিকা তো রক্তের মধ্যেই পড়ছে, ওটা তো রক্তেরই একটা অংশ, তাই না? তো এটাই, ঘুরে ফিরে সেম। এই তো, তো রক্তের যে উপাদানগুলো আমরা পড়লাম এতক্ষণ, হুম, যে লোহিত রক্তকণিকা থাকে, অনুচক্রিকা থাকে, তাই না, শ্বেত রক্তকণিকা থাকে, এগুলো রক্তের মধ্যে থাকে, এগুলো কি, এগুলো সব হচ্ছে রক্তের উপাদান। তারপরে কি থাকে, রক্ত রস থাকে। এখন যদি এগুলোর ক্ষেত্রে ইমব্যালেন্স হয়, মানে কোনো কারণে এই রক্তের উপাদানগুলো যদি বেশি হয়ে যায় বা যদি কম হয়, সেক্ষেত্রে কি ধরনের সমস্যা হতে পারে সেটা এখন আমরা দেখব, ঠিক আছে? তো পলিসাইথেমিয়া, এটা একটা রোগের নাম। তো এই পলিসাইথেমিয়া কেন হয়, কিভাবে হয়? লোহিত রক্তকণিকার সংখ্যা যদি স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, আমরা তো লোহিত রক্তকণিকার সংখ্যা তো জানি যে ভ্রূণ দেহে 80 থেকে 90 লাখ, এরকম করে প্রত্যেকটা কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যা থাকে। তো এর থেকে যদি বেশি হয়ে যায়, এক্ষেত্রে যদি বেশি হয়ে যায়, তাহলে সেইটাকে আমরা কি বলবো, পলিসাইথেমিয়া। হ্যাঁ, আর অ্যানিমিয়া কি? অ্যানিমিয়া কি? লোহিত কণিকার সংখ্যা যদি স্বাভাবিকের তুলনায় কমে যায় এবং হিমোগ্লোবিনের পরিমাণ যদি স্বাভাবিক অবস্থার তুলনায় কমে যায়, লোহিত কণিকা কমে যাওয়া মানে কি, হিমোগ্লোবিন কমে যাওয়া। কারণ লোহিত কণিকার মধ্যে তো থাকে হিমোগ্লোবিন, তাই না? তাহলে কি হবে, হিমোগ্লোবিন যদি কমে যায়, লোহিত রক্ত কণিকা যদি কমে যায়, তাহলে রক্ত শূন্যতা হবে, অর্থাৎ অ্যানিমিয়া। সবাই খাতায় লিখেন এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর অ্যানিমিয়া যেটা অ্যানিমিয়া যেটা আহ, রক্ত শূন্যতা সেম কথা, ঠিক আছে? সবাই এটা খাতায় লিখেন। অনেকে আবার ভাইয়া ভুল করতে পারেন খাতায় কি লিখবো? যে অ্যানিমিয়ার আরেক নাম হচ্ছে রক্ত শূন্যতা, এটা লিখবেন। তারপর লিখবেন যে লোহিত কণিকা অথবা হিমোগ্লোবিনের পরিমাণ কম হওয়ার কারণে কি হয়, রক্ত শূন্যতা অথবা অ্যানিমিয়া হয়, এটাই। হিমোগ্লোবিনের পরিমাণ অথবা লোহিত কণিকার পরিমাণ যদি কমে যায় স্বাভাবিকের তুলনায়, তাহলে রক্ত শূন্যতা অথবা অ্যানিমিয়া হয়।
এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জি ভাইয়া লেখছি। ওকে, ঠিক আছে। এরপর আছে লিউকেমিয়া। লিউকেমিয়া কি? যদি নিউমোনিয়া, প্লেগ, কলেরা এসব রোগের কারণে শ্বেত কণিকার সংখ্যা যদি স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, তাহলে সেটাকে কি বলবো? লিউকেমিয়া। লিউকেমিয়ার আরেক নাম কিন্তু ব্লাড ক্যান্সার। এটা সবাই খাতায় লিখেন। লিউকেমিয়ার আরেক নাম ব্লাড ক্যান্সার। শ্বেত কণিকার সংখ্যা বেড়ে গেলে ব্লাড ক্যান্সারটা হয়, স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। কোন রোগের কারণে? নিউমোনিয়া, প্লেগ, কলেরা এসব রোগের কারণে যদি শ্বেত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেশি হয়ে যায়, তাহলে কি হয়? লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার হয়। এটা খাতায় লিখেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, যারা ফেসবুক লাইভে দেখছেন তারা একটু 1 মিনিট ওয়েট করেন। হ্যাঁ, আমি হচ্ছে জুম ক্লাসের লিঙ্কটা দিয়ে দিই। আচ্ছা, একটু নেটের সমস্যা হয়েছিল। নেটে একটু সমস্যা হয়েছে। সবাই একটু ওয়েট করেন, হ্যাঁ। যারা ফেসবুক লাইভে দেখছেন তারা একটু ওয়েট করেন, আমি হচ্ছে জুমের লিঙ্কটা দিয়ে দিই। ঠিক আছে। এই মুহূর্তে কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। যারা জুমে আছেন আপনাদের কোনো কোশ্চেন থাকলে করেন। আচ্ছা, ভাইয়া আজকে কি বাকি যেগুলো রয়েছে সব শেষ করে দিবা? বুঝি নাই, আরেকবার বলেন। মানে হৃদরোগের যত কথা ও তো অনেক রয়েছে, এগুলো সব শেষ করে দিবা আজকে? ওকে, স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ হ্যাঁ, মালিহাজ, আজকে হচ্ছে শেষ করে দিব আমি।
আজকে এই টপিকটা শেষ করে দেবো আজকে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এরপর আসি লিউকোমিয়া। হ্যাঁ, সংখ্যাটা মনে রাখা দরকার নেই, এটা ইম্পর্টেন্ট না। তো এসব রোগের কারণে যে শ্বেত কণিকার সংখ্যা যদি স্বাভাবিকের তুলনায় কমে যায় তাহলে লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার হয়। এবার লিউকোসাইটোসিস, এটা কি? শ্বেত কণিকার সংখ্যা যদি স্বাভাবিকের চেয়ে যদি বেড়ে যায়, এর আগে কি দেখলাম, যদি কমে যায় স্বাভাবিকের তুলনায় যদি কমে যায় শ্বেত কণিকার সংখ্যা, সেটাকে আমরা লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার বলেছিলাম। ঠিক আছে, আর এটা যদি স্বাভাবিক অবস্থার থেকে যদি বেড়ে যায়, সরি, এটা তো শ্বেত কণিকার সংখ্যা বেড়ে যাবে। হ্যাঁ, তবে এটা একটু পরিমাণে বেশি হয়ে থাকে, 50,000 থেকে প্রায় 1 লাখ যদি কি বেড়ে যায়। হ্যাঁ, কোন রোগের কারণে? নিউমোনিয়া, প্লেগ, কলেরা। আর এটা যদি 20,000 থেকে যদি 30,000 যদি বেড়ে যায়, দুইটা কিন্তু বাড়বে। হ্যাঁ, তো যদি বেড়ে যায় তখন সেটাকে কি বলবো? লিউকোসাইটোসিস। তো এই লিউকোসাইটোসিস কোন কারণে হয়? নিউমোনিয়া, হুপিং কাশি এসব রোগের কারণে এই শ্বেতকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় যদি বেড়ে যায় তখন সেটাকে লিউকোসাইটোসিস বলবো। সবাই ক্লিয়ার কিনা? লিউকোমিয়া আর লিউকোসাইটোসিস এই দুইটা বিষয় ক্লিয়ার কিনা? কিছু শোনা যায় না? নাজমুন নাহার বলে কিছু শোনা যায় না কেন? শুনতে পারতো কথা। আচ্ছা, আপনারা যারা জুমে অ্যাড আছেন আপনারা কি জি শুনতে ভাইয়া, পাচ্ছেন? শোনা যায় তো। আচ্ছা, ঠিক আছে। তো লিউকেমিয়া আর লিউকোসাইটোসিস এই দুটো বুঝতে পেরেছেন কিনা আমাকে বলেন। জি ভাইয়া। ওকে, ঠিক আছে। থ্রোম্বোসাইটোসিস, থ্রোম্বোসাইটোসিস কি? যদি অনুচক্রিকার সংখ্যা যদি স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় তাহলে কি হবে? তাহলে রক্তনালীর মধ্যে রক্ত জমাট বেঁধে যাবে, তখন কি হবে? থ্রোম্বোসিস হয়ে যাবে। হ্যাঁ, তো রক্তনালীর মধ্যে, রক্তনালী মানে কি? যার মধ্যে দিয়ে কি হয়? রক্ত প্রবাহিত হয়, একটা পথ, রক্ত প্রবাহের পথ, রক্তনালী। তো এর মধ্যে যদি রক্ত জমাট বেঁধে যায়, কোনো কারণে যদি রক্তটা জমাট বেঁধে যায় তাহলে কি হবে? রাস্তাটা ব্লক হয়ে যাবে না? ব্লক হয়ে যাবে। আর রাস্তাটা যদি ব্লক হয়ে যায় মানে অনুচক্রিকার সংখ্যা যদি স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় তাহলে কি হবে? এই যে এখানে যে রক্তগুলো যাচ্ছিল ওগুলো কিন্তু জমাট বেঁধে যাবে, তাহলে কি হবে? সেটাকে থ্রোম্বোসিস। আর এর কারণে কি হবে? করোনারি থ্রোম্বোসিস হবে। একটা সময় যে কি হবে? হার্ট অ্যাটাক হবে। ঠিক আছে, যদি এটা মাত্রাটা যদি বেশি হয়ে যায় তখন কি হয়ে যাবে? একটা সময় হার্ট অ্যাটাক হতে পারে। ওকে। আর করোনারি যেখানে আসবে কথাটা, যারা বিএসসি আছেন তারা মাথায় রাখবেন, করোনারি যেখানে কথা আসবে সেখানে মানে কি? করোনারি মানে কি? হার্টের যে নিজস্ব ব্লাড সাপ্লাই, হার্ট কি করে? আমাদের পুরো বডিতে ব্লাড সাপ্লাই দেয় না? পুরো বডিতে ব্লাড সাপ্লাই দেওয়ার পাশাপাশি হার্ট নিজেরও ব্লাড সাপ্লাই দেয়। তো এই হার্ট যে নিজের ব্লাড সাপ্লাইটা দেয়, তো হার্টের তো নিজস্ব কি আছে? হার্টের নিজস্ব রক্তনালী আছে। সেই রক্তনালী কেই আমরা কি বলি? করোনারি বলি। ক্লিয়ার সবাই? করোনারি, বিশেষ করে যারা বিএসসি আছে, করোনারি মানে এটাই, অর্থাৎ হার্টের যে নিজস্ব কি? রক্তনালী। ঠিক আছে, আর আমাদের পুরো বডিতে তো রক্তনালী আছে। এটাই। ওকে, ঠিক আছে। পারপুরা, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে কি হয়? পারপুরা হয়। ঠিক আছে, মানে জন্ডিস যেটাকে বলে। তো এটা সবাই খাতায় লিখে রাখেন যে অনুচক্রিকার সংখ্যা যদি স্বাভাবিকের তুলনায় কমে যায় তখন কি হয়? পারপুরা হয়। তো এই যে অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায় কোন রোগের কারণে? ডেঙ্গু জ্বরের কারণে। হ্যাঁ, ডেঙ্গু জ্বর যদি আক্রান্ত হয় কেউ যদি, তাহলে কি হবে? অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যাবে। সেটাকে কি বলা হয়? পারপুরা। তো পারপুরা কেন হয়? ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে। এটা সবাই খাতায় লিখেন, ডেঙ্গু জ্বরের কারণে পারপুরা হয়। তার মানে কি? অনুচক্রিকার সংখ্যা বাড়লে কি বলবো? থ্রোম্বোসাইটোসিস। আর কমলে পারপুরা। শেষ। ওকে। এরপর আছে থ্যালাসেমিয়া। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু এক ধরনের বংশগত রোগ। এটা এক ধরনের বংশগত রোগ। যারা এই রোগে আক্রান্ত তাদেরকে প্রতি 3 মাস অন্তর অন্তর কি দিতে হয়? ব্লাড দেওয়া লাগে। প্রতি 3 মাস অন্তর অন্তর কি দিতে হয়? ব্লাড দিতে হয়। কেন ব্লাড দিতে হয় প্রতি 3 মাস অন্তর অন্তর? কারণ হচ্ছে যে লোহিত রক্তকণিকাগুলো রয়েছে সেটা কিন্তু ভেঙে যায়। লোহিত রক্তকণিকা ভেঙে যায়, অর্থাৎ লোহিত রক্তকণিকাতে একটা আয়ুষ্কাল থাকে কত? 120 দিন। 120 দিনের আগে ভেঙে যায়। ঠিক আছে, অর্থাৎ নতুন যে লোহিত রক্তকণিকা তৈরি হবে সেটার তুলনায় ভাঙার পরিমাণটা বেশি থাকে, তৈরি হওয়ার থেকে ভাঙার পরিমাণটা বেশি হয়। এর কারণে কি হয়? থ্যালাসেমিয়া রোগ হয়। থ্যালাসেমিয়া এটা কি? এক ধরনের বংশগত রোগ, অর্থাৎ কারো যদি বংশে বাবা মা বা দাদা নানা এদের মধ্যে কারো যদি এই মানে জিনের যদি কোনো সমস্যা হয়ে থাকে, হ্যাঁ, এটা জিনগত কারণে হয়ে থাকে, বংশগত রোগ। তো জিনে হচ্ছে যদি ইমব্যালেন্স ঘটে সেক্ষেত্রে কি হয়? এই থ্যালাসেমিয়া রোগটা হয়। ঠিক আছে, এর জন্য পিতা মাতা
দাদা নানাও দায়ী থাকে। ওকে, বিশেষ করে পিতামাতা দাদা হচ্ছে বেশি দায়ী থাকে। ওকে, তাহলে এটা কি এক ধরনের বংশগত রোগ, থ্যালাসেমিয়া। হ্যাঁ, এটা কিসের কারণে হয়? জিনের কারণে হয়। ওকে, আচ্ছা বলেন তো আমাদের দেহে অটোজোম কয় জোড়া আছে? অটোজোম কয় জোড়া আছে কি বলতে পারবেন? অটোজোম কয় জোড়া? হুম, সবাই রেসপন্স করেন। অটোজোম কয় জোড়া আছে? 22 জোড়া। 22 জোড়া অটোজোম। মিট 22 করেন। জোড়া। মালিহা আর জান্নাত। এগুলো আর সেক্স ক্রোমোজোম। আর সেক্স ক্রোমোজোম কয় জোড়া থাকে? সেক্স ক্রোমোজোম এক জোড়া। হ্যাঁ, 1 জোড়া। টোটাল কয় জোড়া থাকে আমাদের দেহে, বডিতে? 23 জোড়া, 46টি। টোটাল আলটিমেটলি কত হলো? 23 জোড়া, 46টি। 46টি। 22 জোড়া অটোজোম, 1 জোড়া সেক্স ক্রোমোজোম, সব মিলিয়ে 23 জোড়া থাকে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি একটু চার্জিংয়ে ঢুকাই নিই, ল্যাপটপে চার্জ শেষ হয়ে এসেছে। সবাই একটু ওয়েট করুন। ওকে, কে আর্ট করছে না? কারা তো আর্ট করার শখ? আপনার কি আর্ট করতে পারদর্শী নাকি? ওকে, ঠিক আছে। তো এই থ্যালাসেমিয়াও কিন্তু ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, থ্যালাসেমিয়া থেকে পড়া বলতে কি? এটা এক ধরনের বংশগত রোগ। এটা কেন হয়? হিমোগ্লোবিনের বা লোহিত রক্ত কণিকার সংখ্যা যদি কমে যায় বা ভেঙে যাওয়ার কারণে মূলত রক্ত শূন্যতা দেখা যায়, থ্যালাসেমিয়া হয়। ঠিক আছে, থ্যালাসেমিয়া লোহিত রক্ত কণিকা যদি কম থাকে, তার মানে কি রক্ত শূন্যতা হবে, এটা তো স্বাভাবিক। তার জন্য কি বলছে? রক্ত শূন্যতা দেখা দেয়। হিমোগ্লোবিন কম মানে রক্ত শূন্যতা, শেষ। আর এই সব রোগীদের কতদিন অন্তর অন্তর ব্লাড দেওয়া লাগে? 3 মাস পর পর ব্লাড দিতে হয়। যারা কি এই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, তাদেরকে 3 মাস পর পর ব্লাড দিতে হবে। এরপর আসে আমরা অ্যান্টিজেন, অ্যান্টিবডি। অ্যান্টিজেন কি? বহিরাগত কোনো বস্তু বা প্রোটিন যেটা আমাদের রক্তে প্রবেশ করলে আমাদের শরীরের নিরাপত্তা ব্যবস্থা সেটাকে শরীরের জন্য ক্ষতিকর মনে করে, তাকে প্রতিরোধ করার চেষ্টা করে। তার মানে কি? এটা উদাহরণ কি হতে পারে? ভাইরাস, ব্যাকটেরিয়া। নাজমুন নাহার, আপনি ড্র করছেন কেন বলেন তো? কি সমস্যাটা কি হয়েছে নাজমুন নাহার? আপনি ড্র করছেন। ওকে, ঠিক আছে, ক্লাসে ডিস্টার্ব করেন না। তো এই অ্যান্টিজেন কি হতে পারে? ভাইরাস, ব্যাকটেরিয়া। এরা কি করে? আমাদের শরীরের জন্য ক্ষতিকর, তাই না? তো আমাদের বডি তখন কি করে? এদেরকে রোগ প্রতিরোধ মানে এদেরকে ধ্বংস করার চেষ্টা করে, নিরাপত্তা দেয়। কারা দেয় মূলত? কারা দেয় বলেন তো? শ্বেত রক্তকণিকা। এরা কি করে? এরা আমাদের অ্যান্টিজেন অর্থাৎ ভাইরাস, ব্যাকটেরিয়াকে আমাদের দেহ থেকে রক্ষা করে। কিভাবে? বিভিন্ন অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি আবার ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কি করে? রোগ জীবাণুকে ধ্বংস করে। রোগ জীবাণু বলতে অ্যান্টিজেন। অ্যান্টিজেন মানে রোগ জীবাণু, ইজি। অ্যান্টিজেন মানে রোগ জীবাণু। আর অ্যান্টিবডি মানে কি? অ্যান্টিজেনকে ধ্বংস করার জন্য, অর্থাৎ রোগ জীবাণুকে ধ্বংস করার জন্য যে পদার্থটা দায়ী বা যেটা হচ্ছে মানে যেটা কাজ করে, সেটা হচ্ছে কি? অ্যান্টিবডি। ঠিক আছে, বুঝতে পেরেছেন সবাই অ্যান্টিজেন আর অ্যান্টিবডির বিষয়টা? জি ভাইয়া। অর্থাৎ অ্যান্টিজেন কি? রোগ জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া, যেটা আমাদের শরীরে যদি প্রবেশ করে তখন কি হয়? তখন শ্বেত রক্তকণিকা অ্যাক্টিভ হয়ে যায়। শ্বেত রক্তকণিকার অ্যাক্টিভ হলে কি হবে? অ্যান্টিবডিও তৈরি করবে। আর ওই অ্যান্টিবডি কি করে? অ্যান্টিজেনকে প্রতিরোধ করার চেষ্টা করে। বুঝতে পেরেছেন? এটাই। তো এই অ্যান্টিজেন, অ্যান্টিবডি কিন্তু একটা দারুণ একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে কি? রক্তের গ্রুপের ক্ষেত্রে আমরা কিন্তু মানে রক্ত দেওয়ার আগে, কোনো রোগীকে রক্ত দেওয়ার আগে বা কোনো ব্যক্তিকে রক্ত দেওয়ার আগে তার রক্তের গ্রুপটা আমরা কি পরীক্ষা করে নিই, অর্থাৎ ম্যাচ করে নিই, যে রক্তের গ্রুপটা ম্যাচ করছে কিনা। না হলে কি হবে? রোগী মারা যাবে রক্ত জমাট বেঁধে। কেন হয় এমনটা? কেন একই গ্রুপে রক্ত দেওয়া লাগে, ভিন্ন গ্রুপে কেন রক্ত দেওয়া যায় না? বলে না যে কারো কাছে ও পজিটিভ ব্লাড হবে বা কারো কাছে এ নেগেটিভ ব্লাড হবে। কেন? হোয়াই? এই জিনিসটা আমরা এখন দেখবো, ঠিক আছে?
আর কোন ব্লাড গ্রুপের রক্ত কাকে আমরা দিতে পারবো কাকে দিতে পারবো না এসব কিছু আমরা দেখবো। তো এই রক্তের গ্রুপের বিষয়টা কনসেপ্টটা আবিষ্কার করেন কে বা নিয়ে আসেন কে? কার্ল ল্যান্ড স্টেইনার। কত সালে? 1900 সালে। তিনি পরীক্ষা নিরীক্ষা করে আবিষ্কার করেন যে মানুষের রক্তে লোহিত কণিকায় দুই ধরনের অ্যান্টিজেন পাওয়া যায়। কি কি? এ অ্যান্টিজেন, বি অ্যান্টিজেন। ঠিক আছে, এ আর বি অ্যান্টিজেনকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। এ বি ও, এই 4টা গ্রুপ থাকে আমাদের রক্ত কণিকায়। 4টা গ্রুপ থাকে। কোন রক্ত কণিকায়? লোহিত রক্ত কণিকায়। ঠিক আছে, এই 4টা গ্রুপের এই 4টা গ্রুপ থাকবে। ঠিক আছে, তো যেগুলো গ্রুপ এ, তার মধ্যে কি রয়েছে? এ অ্যান্টিজেন। এই ছকটা কিন্তু বুঝতে হবে কিন্তু আপনাদেরকে, সবাই মনোযোগ সহকারে ছকটা দেখেন। যারা এ গ্রুপ রয়েছে, এ গ্রুপ, যাদের ব্লাড এ গ্রুপ, তাদের মধ্যে কি রয়েছে? এ অ্যান্টিজেন আছে। সেসব ব্যক্তিদের রক্তে এ অ্যান্টিজেন আছে। তাহলে এ অ্যান্টিজেন যদি থাকে, হ্যাঁ, এ অ্যান্টিজেনে কিন্তু কোনো অ্যান্টিবডি নেই, কিন্তু বি অ্যান্টিজেনে কিন্তু অ্যান্টিবডি আছে। তাহলে যাদের ব্লাড গ্রুপ এ, তাদের মধ্যে কিন্তু এই এ অ্যান্টিজেনে কিন্তু কোনো অ্যান্টিবডি নাই, তার জন্য ওই ব্লাড গ্রুপ এ ব্যক্তিদেরকে এ গ্রুপের রক্ত দিতে পারবো। বাট বি অ্যান্টিজেনের অ্যান্টিবডি আছে। তার মানে কি? বি গ্রুপের রক্ত যাদের ব্লাড গ্রুপ এ, সেসব ব্যক্তিদেরকে দিতে পারবো না। কেন দিতে পারবো না? তাদের মধ্যে বি অ্যান্টিজেনের অ্যান্টিবডি আছে, তার জন্য বি ব্লাড গ্রুপটা দিতে পারবো না। এটা বুঝতে পারছেন কিনা সবাই আমাকে বলেন, এটা বুঝতে পেরেছেন কিনা? যাদের রক্তের জি গ্রুপ ভাইয়া, এ, বুঝতে পারছি। তাদের অ্যান্টিজেন এ রয়েছে, তার মানে কি আমরা এ গ্রুপের রক্ত দিতে পারবো। কারণ যাদের এ অ্যান্টিজেন থাকবে তার মধ্যে এ অ্যান্টিবডি থাকবে না। ঠিক আছে, তাহলে যেহেতু অ্যান্টিবডি থাকবে না এ গ্রুপের, তার জন্য এ গ্রুপের রক্ত দিতে পারবো। কারণ অ্যান্টিবডি কি করে? ওই অ্যান্টিজেনের সাথে কি করে? বিক্রিয়া করে কি করে ফেলবে? রক্তকে জমাট বাঁধিয়ে ফেলবে, ধ্বংস করে ফেলবে রক্ত। ঠিক আছে, তখন কি হবে? আলটিমেটলি রোগী মারা যাবে। বাট বি অ্যান্টিজেনে অ্যান্টিবডি আছে, যেহেতু বি অ্যান্টিজেনে অ্যান্টিবডি আছে কার মধ্যে? গ্রুপ এর মধ্যে, তার জন্য আমরা বি ব্লাডের গ্রুপে রক্ত দিতে পারবো না। কারণ এখানে যে বি অ্যান্টিবডিটা আছে সেটা ওই বি অ্যান্টিজেনকে ধ্বংস করে দিবে। ঠিক আছে, আবার যাদের বি গ্রুপ রয়েছে রক্তে, তাদের অ্যান্টিজেন বি, কিন্তু এই বি অ্যান্টিজেনে কিন্তু কোনো অ্যান্টিবডি নেই। যেহেতু বি এর অ্যান্টিবডি নাই, তাই বি গ্রুপের রক্ত দিতে পারবো। ঠিক আছে, বাট এই গ্রুপ বি ব্যক্তিদেরকে এ গ্রুপের রক্ত দিতে পারবো না। কেন দিতে পারবো না? এ অ্যান্টিজেনে অ্যান্টিবডি আছে। ওই এ গ্রুপের রক্ত মানে এ অ্যান্টিজেন, ওটাকে অ্যান্টিজেন বলা হচ্ছে, এ গ্রুপের রক্তকে। ঠিক আছে, তো এ অ্যান্টিজেন কি? অ্যান্টিবডি আছে। যেহেতু এর অ্যান্টিবডি আছে, তার জন্য এ গ্রুপের রক্ত দিতে পারবো না। এ গ্রুপের রক্ত দিলে কি হবে? ওই অ্যান্টিবডিটা অ্যাক্টিভ হয়ে যাবে, এ অ্যান্টিবডিটা, তখন কি করবে? ওই এ গ্রুপের রক্তকে ধ্বংস করে ফেলবে, জমাট বাঁধিয়ে ফেলবে। ক্লিয়ার? তার জন্য বি গ্রুপের ব্যক্তিদেরকে জি বি ভাইয়া, গ্রুপের রক্ত ক্লিয়ার। দিতে হবে, এ গ্রুপের রক্ত দিতে পারবো না। এবার আছে এ বি। এ বি ও, এই দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি আসছি। এই 4টা গ্রুপের মধ্যে এ বি আর ও, এই দুটো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তো এ বি গ্রুপের রক্তের ক্ষেত্রে এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন দুটো আছে। তাহলে কি হবে? যেহেতু এই দুটো অ্যান্টিজেন আছে কিন্তু এই দুটো অ্যান্টিবডি নাই, যেমন বি গ্রুপের রক্তে বি অ্যান্টিজেন ছিল, বি বি অ্যান্টিবডি ছিল না। এ গ্রুপের রক্তে এ অ্যান্টিজেন ছিল, এ অ্যান্টিবডি ছিল না। আর যেহেতু এটা এ বি গ্রুপ, তার মানে এ বি দুটো অ্যান্টিজেনই থাকবে, কিন্তু এই দুটো অ্যান্টিজেনে কোনো অ্যান্টিবডি থাকবে না। যেহেতু কোনো অ্যান্টিবডি থাকবে না, তাহলে কি করতে? তাহলে আমরা কি সব ধরনের রক্তই দিতে পারবো। কেন দিতে পারবো সব ধরনের রক্ত গ্রুপ এ বি কে? কারণ এর মধ্যে কোনো অ্যান্টিবডি নাই। তাহলে অ্যান্টিবডি যদি নাই থাকে, তাহলে কাকে ধ্বংস করবে? কোনো অ্যান্টিজেনকে তো ধ্বংস করবে না, তাহলে যেহেতু অ্যান্টিবডি নাই। তার জন্য এ বি গ্রুপের রক্তকে আমরা সব ধরনের ব্লাড